হ্যালো এভরিবডি। সো আজকে আমাদের নতুন টপিক কেমিক্যাল বন্ডিং। একদম কেমিক্যাল বন্ডিং অনেকেই ডেফিনেটলি ক্লাস 10তে পড়ে থেকেছো, 9-এ পড়েছো কিনা আমি জানি না, 9তে না হলেও 10তে তো ডেফিনেটলি পড়েছো, ঠিক? সো 9-10-এ যে কেমিক্যাল বন্ডিং পড়েছো তার সাথে আমাদের ক্লাস 11তে আইআইটি জেইই নিট পার্সপেক্টিভে কেমিক্যাল বন্ডিংয়ের কি কোনো ডিফারেন্স আছে? ওয়েল অনেস্টলি সেইং ডিফারেন্স নেই, শুধু একটু ভলিউমটা বড়, দ্যাটস ইট। ভলিউম বড়, কন্টেন্ট বড়, কনসেপ্টস বেশি, টাইম বেশি লাগে। বাট আমরা পড়ছি কেন কেমিক্যাল বন্ডিং সেটা জানাটা খুব দরকার আগে। পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিংকে আমরা বলে থাকতে পারি ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা পিলার, দুটো পিলার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, দুটো বড় বড় পিলার। এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি শুধু নয়, অর্গানিক কেমিস্ট্রিতেও কিন্তু কেমিক্যাল বন্ডিংয়ের প্রচুর ইউজ আছে। অর্থাৎ কেমিক্যাল বন্ডিং যদি আমার স্ট্রং থাকে তাহলে শুধুমাত্র কেমিক্যাল বন্ডিংয়ে নয়, সাথে সাথে ইনঅর্গানিক কেমিস্ট্রির কোনো কোশ্চেন বাদবে না। প্রথমত এই জিনিসটা মাথা থেকে উড়িয়ে দাও। যারা আমাকে অনেক দিন ধরে চেনো তারা জানো যে কেমিস্ট্রি কিন্তু মুখস্থ করতে হয় না যদি তোমার কনসেপচুয়াল বেসটা ঠিক থাকে। আই এগ্রি, বইগুলো সেভাবে লেখা নেই, কিন্তু যদি তুমি ঠিক করে পড়ো, যদি তোমাকে ঠিক করে পড়ানো হয়, তাহলে কেমিস্ট্রি ইজ নট অ্যাট অল একটা মুখস্থবিদ্যা সাবজেক্ট। It is a subject with complete logical reasoning. It is a part of science. So definitely কোনো না কোনো রিজন থাকবে যখন কোনো কিছু ঘটছে। সব সময় হতে পারে, সব সময় ক্লাস 9 কিংবা 10তে সব রিজন দেওয়া হয়তো টিচারদের পক্ষে পসিবল হয় না, যেটা 11th অথবা 12-এ পসিবল। কিছু জিনিস এরকমও থেকে থাকতে পারে যেটা 11 এবং 12তে তোমাদের পক্ষে গ্রাস্প করাটা মুশকিল, সেটা হয়তো পরবর্তী দিকে তার রিজন থাকতে পারে। কিন্তু আমি যদি এটা বলে দিই যে এটার রিজন নেই, তাহলে ভাই রং নাম্বার, বাকিটা তুমি বুঝে নাও। রিজন তো ডেফিনেটলি আছে, ঠিক আছে? হতে পারে আমি জানি না, কিন্তু রিজন আছে। সো ইটস এ লজিক্যাল সাবজেক্ট এবং আমি তোমাদের কেমিক্যাল বন্ডিং পুরোটা কভার করব কমপ্লিটলি ইন এ লজিক্যাল ফ্যাশন। এবং তোমাদেরও আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, বিকজ ইট ইস এ ভেরি ভেরি কনসেপচুয়াল টপিক, যেটার উপরে আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি পুরো দাঁড়িয়ে আছে, আমার অর্গানিক কেমিস্ট্রি পুরো দাঁড়িয়ে আছে। এমন কোনো টপিক বাদ দেবো না যেটা তোমার কাজে লাগতে পারে, অথবা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যেভাবেই হোক যদি কাজে লাগতে পারে। এরকম সব রকম নুয়ান্সেস কেমিক্যাল বন্ডিংয়ে আমরা স্টেপ বাই স্টেপ পুরো কভার করব। এতে টাইম বেশি লাগবে, কিন্তু আমি জানি এটা আমার গোড়ার চ্যাপ্টার, এই গোড়াটাকে আমি সুপার স্ট্রং করতে চাই এবং আমরা করব। চলো তাহলে কেমিক্যাল বন্ডিং সম্বন্ধে জানার আগে একদম গোড়া থেকে শুরু করছি। তুমি যদি কিছু নাও জানো কেমিক্যাল বন্ডিংয়ের আগে, তাহলেও সমস্যা হবে না। কেমিক্যাল বন্ডিং কী জিনিস, সো আগে বুঝতে হবে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড। তো তোমরা কি পড়েছো হোয়াট ইজ কেমিক্যাল বন্ড 9তে 10তে যখন পড়েছো? পড়েছিলে? চলো লিখি। ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন between constituent particles in molecule or compound। এটা হলো আমার ডেফিনেশন অফ কেমিক্যাল বন্ড। It is just simple force of attraction between constituent particles in a molecule হতে পারে অথবা কম্পাউন্ডে হতে পারে। বেসিক্যালি যে কোনো কম্পাউন্ডও তো একটা মলিকিউলই না, দু রকম টাইপের মলিকিউল হয়। লাইক ধরো H2 যদি ধরো, এটাকে আমরা বলি হোমোনিউক্লিয়ার মলিকিউল, লেখো। ঠিক? আবার ধরো HCl যদি বলো, তাহলে এটাকে আমরা বলি হেটেরোনিউক্লিয়ার মলিকিউল, লেখো। ঠিক আছে? সো মলিকিউল অথবা কম্পাউন্ড, মলিকিউল আর কম্পাউন্ডের মধ্যে সেই অর্থে খুব একটা কোনো ডিফারেন্স নেই। যে কোনো কম্পাউন্ডেরও একটা যদি তুমি মলিকিউল নাও তাকে তো মলিকিউলই বলবে। লাইক HCl ইজ অলসো এ মলিকিউল, H2 ইজ অলসো এ মলিকিউল, H2O ইজ অলসো এ মলিকিউল। ঠিক আছে? সো বুঝলে আমরা বুঝতে পেরেছি হোয়াট ইজ কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড ইজ ভেরি সিম্পল, ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন constituent particles of a compound or molecule. Like NaCl যদি হয়,
NaCl এর মধ্যে Na+ থাকে আর এখানে থাকে Cl-। এদের দুজনের মধ্যে চরম অ্যাট্রাকশান হয়। চরম কি অ্যাট্রাকশান মনে আছে? সেই পুরনো দিনের কথা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, ঠিক আছে? এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান আছে, এটাই তো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। পরে আমরা পড়বো আয়নিক বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বাট এটা একটা কেমিক্যাল বন্ড। এই যে অ্যাট্রাকশান, এটাই কেমিক্যাল বন্ড, আলাদা করে কিছু নেই। অ্যাট্রাকশানই কেমিক্যাল বন্ড। তুমি আমাকে যদি আমি যদি কাউকে অ্যাট্রাক্ট করি, আমার আর তার মধ্যে যে একটা অ্যাট্রাকশান ফোর্স থাকবে, দ্যাট ইজ কেমিক্যাল বন্ড বিটুইন আস। দ্যাটস ইট, এন্ড অফ দ্য স্টোরি। ঠিক আছে, ওকে। এবার কেমিক্যাল বন্ড কত কত টাইপের হয় সেটা আমাকে জানতে হবে। চলো করি। সো উপরে হেডিং দিই, কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ডস। সো কেমিক্যাল বন্ডস কি কি টাইপের হয় আমরা দেখবো এবার। দেখো, একটা টাইপ অফ বন্ড হয় যেটাকে আমরা বলতে পারি স্ট্রং বন্ডস। স্ট্রং বন্ডস। স্ট্রং বন্ডস কাদের বলি? এদের এনার্জিটা একটু হাই। এদের এনার্জিটা একটু কি হবে? হাই হবে। কীরকম হবে এনার্জি? এনার্জি উইল বি অ্যারাউন্ড 200 কিলোজুল পার মোল। এনার্জি বলতে ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই বন্ড রয়েছে তো এদের ভেতরে। এই বন্ডটাকে যদি ভাঙতে হয় তাহলে তোমাকে একটা এনার্জি দিতে হবে, এই এনার্জিটাকে বন্ড এনার্জি বলা হয়। তো সেই এনার্জিটার কথা বলছি আমরা, ঠিক আছে? সেই বন্ড এনার্জি 200 কিলোজুল পার মোল হলে তাকে আমরা স্ট্রং বন্ডস বলবো। এবার এদের মধ্যে কারা থাকে? এদের মধ্যে 1 নম্বর থাকে আয়নিক বন্ড, 2 নম্বর থাকে কোভালেন্ট বন্ড। এই দুটো সম্বন্ধেই আমাদের বাচ্চাদের খুবই আইডিয়া আছে আমি জানি, এবং কেউ কেউ এটাও জানো, কোঅর্ডিনেট বন্ড, তাই না? এটা ছাড়া আর একটা বন্ড আমরা এবছর পড়বো, সেটার নাম হলো মেটালিক বন্ড। ঠিক আছে, বন্ড আমরা পড়বো। সো এই 4 ধরনের বন্ড আছে, যে বন্ডগুলো কি স্ট্রং বন্ডস হিসেবে আমরা বলি। মানে এই বন্ডগুলো ভাঙতে গেলে আমাকে প্রচুর পরিমাণ এনার্জি দিতে হয়। বুঝতে পেরেছো? প্রচুর পরিমাণ কি দিতে হবে? এনার্জি দিতে হবে। তাহলে সেটা কি ধরনের বন্ড হবে? সেটা স্ট্রং বন্ড হবে। কত এনার্জি দিতে হবে? অ্যাট অ্যান অ্যারাউন্ড 200 কিলোজুল পার মোল। ক্লিয়ার হয়েছে? চলো এবার কি আছে? উইক বন্ড। উইক বন্ডস। উইক বন্ডস কারা আছে দেখি। উইক বন্ডস কারা হয়? এদের এনার্জি ইজ অ্যারাউন্ড 2 থেকে 42 কিলোজুল পার মোল হবে। এটা হলো উইক বন্ডস। ঠিক আছে, এদের আমরা কি বলি? উইক বন্ডস। ইনফ্যাক্ট এদের আমরা বন্ডস বলিও না, এদের আমরা বলি ইন্টারঅ্যাকশনস। ঠিক আছে, দেখো এটার মধ্যে একটা হলো হাইড্রোজেন বন্ড। পুরো লিখবে তোমরা হাইড্রোজেন বন্ড। আমি এইচ লিখেছি, তোমরা পুরো লিখবে হাইড্রোজেন বন্ড। এর এনার্জি হলো 8 to 42 কিলোজুল পার মোল থাকে। এটা এই যে উইক বন্ডস থাকে তার মধ্যে এটাকে আমরা স্পেসিফিক্যালি বন্ডস বলে থাকি। স্পেসিফিক্যালি কি বলি? বন্ডস বলে থাকি। আর একটা যেটা থাকে সেটাকে আমরা ইন্টারঅ্যাকশন বলি। একসাথে আমরা বলতে পারি এটাকে, লিখছি আমি, ভালো করে লিখবে এটা, ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। এটাকে ফোর্স বলা হয় না, কারণ এটা প্রচণ্ড উইক ইন্টারঅ্যাকশনস। এটার এনার্জি কত থাকবে? 2 থেকে 8 কিলোজুল পার মোল। 2 থেকে 8 কিলোজুল পার মোল হলে সেটা হবে ভ্যান ডার ওয়াল। এবার ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশনসকে আমরা এক কথা ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনসও বলি। তো এটা কি হয়?
এটা তোমাদের আমাদের আলাদা করে একটা টপিক আছে যেটা হলো ইন্টারমলিকুলার ফোর্সেস বলি আমরা, সেটার আন্ডারে আমরা পড়বো। কিন্তু এর মধ্যে আবার অনেক ধরনের ফোর্স আছে, সেগুলো আমরা ওটার আন্ডারে পড়বো, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড আমরা আলাদা করে পড়বো, ডেফিনেটলি আমরা আয়োনিক বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড আলাদা করে পড়বো। কোভ্যালেন্ট বন্ড তো ইজ এ হিউজ মানে স্টোরি এই বছরে, সো মন দিয়ে পড়বো এবং বেশ ইন্টারেস্ট নিয়ে পড়বো, দেখবে ইন্টারেস্টিং লাগে। বন্ডিং ইজ এ ভেরি কনসেপচুয়াল অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, তো পরপর এগোলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে স্ট্রং বন্ডস আর উইক বন্ডস লিখলে এর মধ্যে আর একটা জিনিস আছে, স্ট্রং বন্ডস যেটা, এটা কাদের কাদের মধ্যে ফর্ম হয়? স্ট্রং বন্ডস ফর্ম হয় বেসিক্যালি, স্ট্রং বন্ডস হলো ইন্টার অ্যাটমিক, এটা লেখো, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দুটো অ্যাটমের মধ্যে স্ট্রং বন্ডস হয়, ইন্টার অ্যাটমিক। তাহলে উইক বন্ড আমি এখানটা লিখছি, দেখো ইন্টারমলিকুলার, উইক বন্ডস হয় দুটো মলিকিউলের ভেতরে, আর স্ট্রং বন্ড হয় দুটো একদম অ্যাটমের ভেতরে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? তাহলে এই হলো ডিফারেন্স বিটুইন উইক বন্ডস অ্যান্ড স্ট্রং বন্ডস। সো কী ধরনের কেমিক্যাল বন্ড হয় আমরা জানি? আয়োনিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট, মেটালিক, ঠিক আছে, এই হলো প্রথম। নেক্সট হলো উইক বন্ডস হয়, যার মধ্যে আমরা হাইড্রোজেন বন্ডটাকে আলাদা করে দেখি, তার কারণ হলো হাইড্রোজেন বন্ডটা কোয়াইট স্ট্রং, ইভেন উইদিন উইক বন্ডস ইট ইজ কোয়াইট স্ট্রং। এবং বাকি যেগুলো ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশানস, ওগুলো অনেকটা উইক, ওগুলোকে আমরা ইন্টারাকশানস লিখি, ওগুলোকে আমরা বন্ড লিখি না, ঠিক আছে। চলো নেক্সট টপিক কি আমাদের? এবার আমরা পড়ব কজ অফ কেমিক্যাল কম্বিনেশন। চলো হেডিং দাও। কজ অফ কেমিক্যাল কম্বিনেশন, ঠিক আছে। এই যে কেমিক্যাল বন্ড হচ্ছে, এটার কজটা কি, অ্যাকচুয়াল কজটা কি, কেন বন্ডটা হচ্ছে? তো আস্তে আস্তে করে আমরা কি করছি, কেমিক্যাল বন্ডের সায়েন্সের ভেতর ঢুকছি, ঠিক আছে। তো ভালো করে পড়বে এটা, মানে ভালো করে লিখবে আমার সাথে সাথে, তাহলে অসুবিধা হবে না। সো নাম্বার 1 কজ কি, লেখো ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। দিস ইজ দ্য নাম্বার 1 কজ অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল কজ। কারণ কি আমরা বেসিক্যালি দুটো কজ পড়বো, একটা হলো ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, আর একটা কজও আমি এক্ষুনি লিখে দিচ্ছি, সেটা হলো টেন্ডেন্সি টু অ্যাচিভ or to attain, tendency to attain noble gas configuration. নিয়ারেস্ট, হ্যাঁ, নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশনটাকে অ্যাচিভ করার টেন্ডেন্সি। বাট তোমাকে আমি আবারও বলি তোমাদের যে মেন কারণ হচ্ছিল ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি, এটাই মেন কারণ এবং এটার জন্যই হচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি এভরিথিং হ্যাজ দ্য রিজনস আইদার উইথ ফোর্স, এনার্জি, এইসব দিয়ে হয়, কারণটা এটাই, ঠিক আছে। এবার এটার একটা অ্যান্সিলিয়ারি হিসেবে তোমাদের এটা পড়ানো হয়েছিল ক্লাস 8, 9, 10-এ, যে নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করানো হয়। কারণ কি তখন যদি পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি এইসব নিয়ে যদি বেশি গল্প করা হতো, তাহলে অনেকে ভয় পেয়ে যেত সাবজেক্টটা থেকে, যে কোনো সাবজেক্ট থেকে ভয় পেত। তো তাই জন্য ওই সময়তে আমরা কেমিস্ট্রিটাতে পড়ানোর সময় আমরা কি বলে থাকি, নোবেল গ্যাস কনফিগারেশনটা অ্যাটেন্ড করানোর জন্য এটা করা হয়। যদিও আমরা যখন ক্লাস 9, 10-এ পড়াই তখন আমরা বলে দিই ইট ইজ এ কনসেপ্ট অফ এনার্জি, ইট ইজ এ কনসেপ্ট অফ অ্যাটেনমেন্ট অফ মিনিমাম এনার্জি। এনিওয়েজ, যদি নাও করা থাকে কোনো অসুবিধা নেই, এখন থেকে করো, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। আচ্ছা, এবার দেখো, যত একটা মলিকিউল কি হবে, তার যত লস ইন পোটেনশিয়াল এনার্জি হবে, লস ইন পোটেনশিয়াল এনার্জি হবে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। যত লস হবে পোটেনশিয়াল এনার্জিতে, দ্যাট উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। একটা বন্ড তৈরি করতে গিয়ে তোমার যদি প্রচুর লস হয়, তাহলে কি হবে, ইট উইল বি
মোর স্টেবল কম্পাউন্ড, যত বেশি লস হবে তত বেশি স্টেবল কম্পাউন্ড। তাহলে যখন কোনো বন্ড তৈরি হচ্ছে, ধরো আমি একটা বন্ডিং দেখাচ্ছি, ধরো A প্লাস বি গিভস AB, এখানে একটা বন্ড তৈরি হয়েছে। তো যখন বন্ড তৈরি হয়েছে তখন কি হবে, বন্ড ফর্মেশন। দেখো এটা ধরো পোটেনশিয়াল এনার্জি অফ A, এটা ধরো পোটেনশিয়াল এনার্জি অফ B, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি অফ AB, ঠিক আছে। এবার এই দুটোকে যদি যোগ করো তাহলে এটা কিন্তু এই দুটোর থেকে কম আসে। এটা কি আসে, এই দুটোর থেকে কম আসে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বন্ড ফর্মেশন is accompanied by decrease of potential energy. Very important point. Bond formation is accompanied by decrease in potential energy. Potential energy কমে যায়, তাই জন্যই বন্ডটা ফর্ম হয়। যদি পোটেনশিয়াল এনার্জি না কমতো তাহলে বন্ড ফর্মই হতো না, বাড়লে কিন্তু ফর্ম হবে না, কম হলে ফর্ম হবে। কারণ কি, যত এনার্জি কমবে তত কি হবে, স্টেবিলিটি বাড়বে। এনার্জি যদি পোটেনশিয়াল এনার্জি যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্টেবিলিটি কমে যাবে, ঠিক আছে। তাই জন্য আকাশে বেশি উঠতে যেও না, পড়ে গেলে কিন্তু বহুত লাগবে, ঠিক আছে। এই জন্যই বলে আর কি কথাগুলো, আলাদা কিছু না, ঠিক আছে। সো বন্ড ফর্মেশন ইজ অ্যাকম্পানিড বাই ডিক্রিজ অফ পি। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে এখানে আমার এনার্জি আছে ইউএ প্লাস ইউবি, ওদিকে আছে ইউএবি, তাহলে বাকি এনার্জি গেল কোথায়? ডেফিনেটলি আছে, কারণ কি ল অফ কনজারভেশন অফ এনার্জি আমরা জানি থাকবে। তাই জন্য এই রিয়াকশানটা এরকম হবে, এ প্লাস বি গিভস এ বি প্লাস সার্টেন হিট। ডেল্টা দেখিয়ে দিলাম। তাহলে কি, এখান থেকেও আমি আর একটা জিনিস বলতে পারি, বন্ড ফর্মেশন ইজ, লেখো বন্ড ফর্মেশন ইজ, এক্সট্রা এনার্জি বেরিয়ে যাবে, ফর্মেশন ইজ এক্সোথার্মিক। বন্ড ফর্মেশন ইজ এক্সোথার্মিক। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, দেখো বন্ড ফর্মেশন ইজ এক্সোথার্মিক। কারণ কি, বাদিকের যে এনার্জি আছে আর ডান দিকের যে এনার্জি আছে ইকুয়াল নয়, বাদিকের এনার্জি বেশি আছে, ডান দিকের এনার্জি কম আছে, তাহলে বাকি এনার্জি কোথায় যাবে? লিবারেট হবে। তাই জন্য যখনই বন্ড ফর্ম হবে ইট ইজ এ এক্সোথার্মিক প্রসেস। মাথায় ঢুকিয়ে নাও, বন্ড ফর্মেশন ইজ এক্সোথার্মিক, বন্ড ব্রেকিং ইজ এন্ডোথার্মিক। মনে করে দেখো, থার্মাল ডিকম্পোজিশন, ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন, যত ডিকম্পোজিশন আছে, ডিকম্পোজিশন মানে ব্রেকিং অফ দ্য কম্পাউন্ডস, আমরা এটা ক্লাস 9-এ করে থাকি। ডিকম্পোজিশন মানে ব্রেকিং অফ দ্য কম্পাউন্ডস, ব্রেকিং অফ দ্য কম্পাউন্ডস মানেই কি হবে? You need to put some energy to break that compound. So that is an endothermic process. যদি বন্ড ফর্ম হয় ঠিক তার উল্টো এনার্জি কমে যাবে, বাকি এনার্জি লিবারেট হবে। বন্ড ফর্মেশন ইজ এ এক্সোথার্মিক প্রসেস, বন্ড ব্রেকিং ইজ অ্যান এন্ডোথার্মিক প্রসেস। প্লিজ রিমেম্বার, ইট উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট ইন অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, বুঝলে এটুকু? এবার কোশ্চেন দাঁড়াচ্ছে, এই বন্ড ফর্মেশন হবে কি হবে না, তাটা কি আরও কোনোভাবে এক্সপ্লেন করা যায়? ডেফিনেটলি করা যায়। ফোর্সের অ্যাসপেক্ট দিয়েও এটাকে এক্সপ্লেন করা যায়, ফোর্সের অ্যাসপেক্ট দিয়েও এটাকে এক্সপ্লেন করা যায়। কীরকম দেখো, আমি দেখাচ্ছি এটা, আমি নেক্সট পেজে যাচ্ছি। এটা যেরকম আছে রেখে দাও, এটার তলায় একটু জায়গা রাখো, কিছু লেখা থাকবে। আচ্ছা দেখো, ধরো দুটো এলিমেন্ট আছে, একটা আছে এ, একটা আছে এ। সো এর একটা নিউক্লিয়াস আছে, তার সাথে একটা ইলেকট্রন আছে। কথার কথা, বি এরও একটা নিউক্লিয়াস আছে এবং বি এরও একটা ইলেকট্রন আছে। বি এরও একটা নিউক্লিয়াস আছে, বি এরও একটা ইলেকট্রন আছে। আমি তুমি সবাই জানি যে এই যে প্রোটন আর এই যে প্রোটন, এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস, এদের মধ্যে হবে রিপালশন। আর দিয়ে ডিনোট করলাম রিপালশন। এই যে ইলেকট্রন আর এই তলার ইলেকট্রন, এদের মধ্যে হবে রিপালশন। দিস আর ফোর্সেস, রিপালসিভ ফোর্সেস, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, রাইট? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হবে, আর নিউক্লিয়াসে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হবে। বাট ভাই, এই যে
electron, this will also be attracted by the other nucleus, and this electron will also be attracted by this nucleus. Let me show by another color. Let's take this one. Achha, this is say this one, this is say this one. So here is an attractive force, here is another attractive force. এখান থেকে আমি পেলাম কি, আমি কি পেলাম, আমি পেলাম এখানে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, অ্যাট্রাকশন ফোর্স। এই অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনের মধ্যে, এখানে একটা রিপালশন ফোর্স আছে। রিপালশন ফোর্স কার মধ্যে আছে, রিপালশন ফোর্স আছে ইলেকট্রন অ্যান্ড ইলেকট্রনের মধ্যে। আর রিপালশন ফোর্স কাদের মধ্যে আছে, এখানে আরেকটা রিপালশন ফোর্স কাজ করছে নিউক্লিয়াস অ্যান্ড নিউক্লিয়াসের মধ্যে। দুটো নিউক্লিয়াসের মধ্যে রিপালশন হচ্ছে, দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশন হচ্ছে, কিন্তু নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেও কিন্তু অ্যাট্রাকশনও হচ্ছে। সো এখানে অ্যাট্রাকটিভ ফোর্সও আছে, রিপালসিভ ফোর্সও আছে। এখানে অ্যাট্রাকটিভ ফোর্সও আছে, রিপালসিভ ফোর্সও আছে। অ্যাট্রাকটিভ ফোর্সও আছে, অ্যাট্রাকটিভ ফোর্সও আছে এবং রিপালসিভ ফোর্সও আছে। তাহলে কেন এরা একসাথে থাকবে অথবা কেন একে অপরকে ছেড়ে যাবে তার ডিসিশান কে নেবে? দুটো ফোর্স, ফিজিক্সে পড়েছো কি ভেক্টর, দুটো ফোর্স, দুটো ফোর্সের তো একটা নেট রেজাল্ট্যান্ট ফোর্স হবে, নেট রেজাল্ট্যান্ট ফোর্স হবে, দুটো ফোর্সের একটা নেট রেজাল্ট্যান্ট ফোর্স হবে। এবং এই নেট রেজাল্ট্যান্ট ফোর্স যদি অ্যাট্রাকটিভ হয়, ইফ অ্যাট্রাকটিভ হয়, যদি নেট রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাট্রাকটিভ হয় তাহলে বন্ড ফর্ম হবে, বন্ড ফর্মস। যদি রিপালসিভ হয় তাহলে বন্ড ফর্ম হবে না, কারণ কি যখন অ্যাট্রাকটিভ হবে তখনই কিন্তু এনার্জি রিলিজ হবে। তো এনার্জি রিলিজ হওয়া মানেই কিন্তু যে মলিকিউলটা তৈরি হলো তার কিন্তু এনার্জি কমে গেল। বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার হলো? অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্সের কনসেপ্ট দিয়েও আমরা ক্লিয়ার করে নিলাম কখন বন্ড ফর্ম হবে আর কখন বন্ড ফর্ম হবে না। এবার এসো একটা সুন্দর গ্রাফ করি, ইটস এ ভেরি বিউটিফুল লুকিং গ্রাফ। ঠিক আছে, দেখো ওয়াই অ্যাক্সিসে হলো পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে হলো, লেখো, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। ওয়াই অ্যাক্সিসে পোটেনশিয়াল এনার্জি, এক্স অ্যাক্সিসে হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। প্লট করতে হবে এবার আমাদের, খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রাফ। সো এক্স্যাক্টলি আমি চেষ্টা করব যতটা ভালো পারা যায় করতে। এটা ভালো হয়েছে, এটা আঁকো, আরামসে টাইম নিয়ে আঁকো সবাই, আরামসে টাইম নিয়ে আঁকো। হয়েছে এঁকেছো সবাই? চলো, হোয়াট ইজ ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স? ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স মানে হচ্ছে হলো দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে। তো আমরা এখানে জেনারেলি হাইড্রোজেন মলিকুলের যে গ্রাফটা হয় সেটাই ড্র করছি। সো দুটো হাইড্রোজেন অ্যাটম কাছাকাছি আসছে ধীরে ধীরে, আমাদের গ্রাফটা বেসিক্যালি এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যাবো আমরা গ্রাফটাতে।
সো প্রথমে দেখো এখানে ধরো আছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বেশি আছে দুটো হাইড্রোজেনের অ্যাটমের, ঠিক আছে। সো এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, তো তারা দূরে দূরে আছে। এবার তারা একটু কাছে এলো, একটু কাছে এলো আগের বারের থেকে। সো যত কাছে আসছে মলিকিউল, যত কাছে আসছে তখন কি হচ্ছে, যত ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কাছে আসছে ব্যাপারটা বোঝো, তখন কি হচ্ছে তাদের পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে। ভাবো যখন তুমি এই দিকে যাচ্ছ, এই দিকে, তখন কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, লিখতে হবে কিন্তু সব। দেখো পোটেনশিয়াল এনার্জি বিকামস মোর নেগেটিভ, যত কাছে আসছো তত পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, ইট বিকামস মোর নেগেটিভ। পোটেনশিয়াল এনার্জি বেশি নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, পোটেনশিয়াল এনার্জি বেশি নেগেটিভ হয়ে যাওয়ার মানে অর্থ হচ্ছে হলো বেসিক্যালি তাদের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, অ্যাট্রাকটিভ ফোর্সেস ডমিনেট। প্লিজ রাইট ডাউন। এই যে এই জায়গাটাতে কি হচ্ছে লেখো, পোটেনশিয়াল এনার্জি কমছে, তার মানে অ্যাট্রাকটিভ ফোর্সেস ডমিনেট। পোটেনশিয়াল এনার্জি যখনই কমবে অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেট করবে, ঠিক আছে, আরও বেশি নেগেটিভ হয়ে গেল। এই পয়েন্ট হচ্ছে হলো, দেখো দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য এনার্জি ইজ মিনিমাম। এই পয়েন্টে কি হচ্ছে, এনার্জি ইজ মিনিমাম, ঠিক আছে। সো এখানটা আমরা লিখতে পারি এই পয়েন্টটাকে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। এই মিনিমাম পোটেনশিয়াল এনার্জি পয়েন্টে হাইড্রোজেন কিন্তু মলিকিউল হিসেবে চলে গেছে, মানে দুজনের মধ্যে কি হয়েছে, পয়েন্ট অফ বন্ড ফরমেশন। লেখো এটা কি, পয়েন্ট অফ বন্ড ফরমেশন। এই জায়গাটা পয়েন্ট অফ বন্ড ফরমেশন লেখো। এই পয়েন্টে বন্ড ফর্ম করেছে, যদি এই পয়েন্টে বন্ড ফর্ম করে তাহলে এই পার্টটা কি, এই পার্টটা যদি আমি জিজ্ঞেস করি এই পার্টটা কি, এই পার্টটা দেখো এনার্জি অফ দ্য বন্ড, তাই না, তাহলে এটা হলো লেখো বন্ড এনার্জি হলো। এই পার্টটা কি, আরামসে এই পার্টটা কি, এই পার্টটা কি বলো, এখান থেকে এটুকু কি, এটা হলো বন্ড লেন্থ, এটাই তো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এটাই তো বন্ড লেন্থ হয় নাকি, এটা হলো বন্ড লেন্থ, ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা তারপরে যদি তুমি আরও জিনিসটাকে কাছে আনো তখন রিপালসিভ ফোর্সেস উইল ডমিনেট। এই এরিয়াটাতে কি ডমিনেট করবে, বলবে স্যার রিপালসিভ ফোর্সেস ডমিনেট করবে। কে ডমিনেট করবে লেখো, এখানে রিপালসিভ ফোর্স, এখানে রিপালসিভ ফোর্স ডমিনেট করে। তাহলে এখানে কি বন্ড আর ফর্ম হবে, নো বন্ড, এখানে নো বন্ড। এই এরিয়াটাতে অ্যাকচুয়ালি আমরা আসি না, এটা তো শুধু দেখানোর জন্য আমরা দেখিয়েছি। এই এরিয়াটাতে অ্যাকচুয়ালি আসবেই না, কারণ বন্ড তো ফর্মেশন এখানে হয়ে গেছে, আর কাছে যাবে কেন, যদি রিপালশন হয় তাহলে তো আর কাছে যেতেই পারছে না, ও যেটুকু কাছে আসার এখানে এসে গেছে, ডান, আর ও কাছে যেতেই পারছে না, অর্থাৎ আর কাছে আসবে না, এন্ড অফ দ্য স্টোরি। যেটুকু কাছাকাছি এসছো ঠিক আছে, বেশি কাছাকাছি যাওয়া ভালো না, বুঝতে পেরেছো। সো এই এরিয়াটাতে, এখান থেকে যদি যাই, এই এরিয়াটাতে হলো রিপালসিভ ফোর্স ডমিনেট করবে, আর এই জায়গাটাতে অ্যাট্রাকটিভ ফোর্স ডমিনেট করবে, ব্যাস, ক্লিয়ার হয়েছে। তো গ্রাফের ইম্পর্ট্যান্স কিন্তু খুব বেশি, বলে দিচ্ছি। পুরো জিনিসটাকে দেখো, এতক্ষণ যা পড়লে ফোর্সের, দেখো আমরা যখন আগে পড়েছি, আমি যদি আগের দেখো এখানে অলরেডি এনার্জি নিয়ে পড়েছো তোমরা,
নেক্সট পেজে অলরেডি তোমরা ফোর্স নিয়ে পড়েছো। দুটো জিনিসকে মাত্র একটা গ্রাফ কিন্তু এক জায়গায় এনে দিল উইথ মাচ মোর ক্ল্যারিটি উইথ রেসপেক্ট টু এনার্জি অ্যান্ড অল। অনেক ক্ল্যারিটি এনে দিল। এই গ্রাফটা যত ভালো করে করা থাকবে, বিভিন্ন জায়গায় তোমাদের সিলেবাসে কিন্তু এই গ্রাফটা আসবে, ফিজিক্সেও আসবে, আমি তোমাকে বলে দিচ্ছি। বোধহয় স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে গিয়ে তোমাদের এই গ্রাফটা কাজে আসবে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বলতে মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস, ওখানে কিন্তু আবার এই গ্রাফটা কাজে আসবে। সো এরকম ভেবো না এই গ্রাফটার খেলা এখানে কেমিস্ট্রিতে শেষ, এই গ্রাফটা কিন্তু আবার আসবে, একদম সেম টু সেম গ্রাফ আসবে, ঠিক? আবার রিভাইজও হয়ে যাবে। চলো এবার আমরা একটুখানি বিভিন্ন ধরনের যে বন্ডগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা বেসিক আইডিয়া নিয়ে নিই। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলেছিলাম, বলে দেবো, ওটা বলে দিই। একটু জায়গা ছাড়তে বলেছিলাম এই জায়গাটাতে, এইখানটাতে। সো দেখো, টেন্ডেন্সি টু অ্যাটেন্ড নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন, এটাও একটা রিজন, বাট এটা থেকেও ইম্পর্টেন্ট রিজন এটা সেই অর্থে কোনো রিজন নয়, ঠিক আছে? এটা হয় তার কারণ হলো ইট গোস টু মিনিমাম পি, আর তাই জন্য এটা হয়ে যায়, দ্যাটস ইট। বাট ইট ইজ জাস্ট এ করোলারি, হয় তো হয়, বাট এটা কিন্তু কোনো সেই অর্থে কজ নয়। এবার অনেক সময় স্কুলের পরীক্ষাগুলোতে এগুলো দেয়, ঠিক আছে? তো তখন কিন্তু এটাও লিখতে হবে তোমাকে, ঠিক আছে? তুমি এটাও লিখবে, অসুবিধা কিছু নেই। বাট অ্যাকচুয়াল কজ, এনার্জির পার্সপেক্টিভ দিয়ে দ্য ট্রু কজ ইজ দিস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস এর তলাতেই লিখে রাখো, সেটা হচ্ছিল কারা কারা পার্টিসিপেট করে। NS ইলেকট্রন, NP ইলেকট্রন, N-1D ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো পার্টিসিপেটস ইন বন্ডিং। এই ইলেকট্রনগুলো পার্টিসিপেটস ইন বন্ডিং, ঠিক আছে? সো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা আমাদের যখন আমরা বন্ডিংয়ের আরও ভেতরে যাবো এটা বারে বারে কাজে লাগবে। সো আমি সেই জন্য চেয়েছিলাম যে তোমরা করে নাও আগে, তারপরে। চলো এবার একটু ডিফারেন্ট টাইপস অফ বন্ডিং নিয়ে একটু আলোচনা হয়ে যাক। থিংস লাইক আয়নিক বন্ডিং, একদম প্রিলিমিনারি বেসিক আইডিয়া, ঠিক আছে? সো প্রথমে একটুখানি আয়নিক বন্ডিং নিয়ে কথা বলি আমরা। Sure. Number 1, আয়নিক বন্ড। আয়নিক বন্ডের আর একটা নাম আছে, ইট ইজ অলসো কল্ড ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। অনেকে এটা জানো, পড়েছো, ক্লাস 9-10-এ থাকে এটা। আমি আগে বেসিক আইডিয়া দেবো, মনে রাখবে এখানে যেটুকু আয়নিক বন্ডিং পড়াচ্ছি আজকে, কিংবা যেটুকু কোভ্যালেন্ট বন্ডিং পড়বো অথবা কোঅর্ডিনেট বন্ডিং পড়বো, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা কিন্তু আবার আমরা ডিটেলে আমাদের পড়তেই হবে, ঠিক আছে? জাস্ট বেসিক আইডিয়াগুলো আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? চলো, সো আয়নিক বন্ডে দেখো, আয়নিক বন্ড কাদের কাদের মধ্যে হয়? সো জেনারেলি আয়নিক বন্ড ইজ বিটুইন মেটালস অ্যান্ড নন মেটালস, জেনারেলি, ঠিক আছে? এটাই হলো আয়নিক বন্ডের গল্প। কি করে হয়? বাই কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস। আমি এটা দেখিয়ে দেবো একবার তোমাদের। কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস। ধরো সোডিয়াম অ্যাটম আছে, ভালো করে দেখবে, ধরো সোডিয়াম অ্যাটম আছে। তো সোডিয়াম অ্যাটমে কনফিগারেশন হলো 2,8,1। এর থেকে একটা ইলেকট্রন চলে গেল, তৈরি হলো Na+, হুইচ হ্যাজ এ কনফিগারেশন অফ 2,8, যেটা বেসিক্যালি নিয়ন কনফিগারেশন। এবার ক্লোরিন অ্যাটম আছে, যার কনফিগারেশন হলো 2,8,7। এ কী করলো? এর দেওয়া ইলেকট্রনটা নিয়ে নিল, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো সোডিয়ামের থেকে, তৈরি হলো Cl- উইথ এ কনফিগারেশন অফ 2,8,8, যেটা কি আর্গনের কনফিগারেশন। এবার এদের মধ্যে সেই যে বললাম তোমাদের, চরম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এটা কি? স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
অফ অ্যাট্রাকশন। আর এই চরম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকেই আমরা কি বলি? আয়নিক বন্ড। সো এই হলো বেসিক আইডিয়া অফ আয়নিক বন্ড। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। এটাতে খুব একটা হাইফাই কিছু তো নেই, ঠিক আছে? সো এটা হলো তোমার আয়নিক বন্ড। আমরা শুধু বেসিক আইডিয়াটা নিচ্ছি। আয়নিক বন্ড তো ডিটেলে পড়তে হবে, অনেক কিছু আছে যেগুলো আমাদের পড়তে হবে। প্রপার্টিস পড়তে হবে, ল্যাটিস এনার্জি পড়বো, সলিবিলিটির কীরকমভাবে ল্যাটিস এনার্জি এফেক্ট করে সেটা পড়বো, ইনার্ট পেয়ার এফেক্ট পড়তে হবে আমাদের ফাজান্স রুল পড়তে হবে যদি ওটা কোভ্যালেন্ট বন্ডে আছে। সো দেয়ার আর লট অফ থিংস, হাইড্রেশন এনার্জি আছে, সব কিছু পড়তে হবে আমাদের, অনেক কিছু আছে, টেনশন নেওয়ার কিছু নেই। তাই জন্য আগে ছোট্ট করে আয়নিক বন্ডটা একটু হালকা করে মেরে দিই, তাই তো? নাম্বার 2, কোভ্যালেন্ট বন্ড। এটা খুব বেশি এখন পড়ারই দরকার নেই, কারণ এটা এত বড় টপিক। কোভ্যালেন্ট বন্ড। সো কোভ্যালেন্ট বন্ড কাদের কাদের মধ্যে হয়? সো জেনারেলি বিটুইন, লেখো, জেনারেলি বিটুইন নন মেটালস। আমরা যদিও এটাও করব যে মেটাল এবং নন মেটালেও কিন্তু আমরা কোভ্যালেন্ট বন্ডিং আমরা পড়বো এবছর, ঠিক আছে? বাট জেনারেলি এটা নন মেটাল অ্যান্ড নন মেটালে হয়, ঠিক আছে? সো লেট আস কিপ আপ টু দ্যাট। কী করে হয়? বাই শেয়ারিং অফ ইলেকট্রন পেয়ার্স, ঠিক আছে? কতগুলো ইলেকট্রন পেয়ার? একটা হতে পারে, দুটো হতে পারে, অর 3 হতে পারে জেনারেলি, ঠিক আছে? 4ও হয়, বাট সেটা একটা দুটো স্পেসিফিক কেসে, সেটা আমরা যখন পড়ব তখন আমরা দেখে নেব কখন 4টে বন্ড হতে পারে, ঠিক আছে? নেক্সট, নাম্বার 3, কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডের আর একটা নাম আছে ডেটিভ বন্ড। খুব বেশি কিছু ডিফারেন্স নেই কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে, ভালো করে দেখে নাও। কোঅর্ডিনেট বন্ড জানার আগে আমাকে একটা সিম্পল জিনিস জানতে হবে, দের ইজ সামথিং কল লোন পেয়ার আর বন্ড পেয়ার। আমি একটা মলিকিউল দিয়ে দেখাচ্ছি। ধরো H2O, H2ওর এখানে শেয়ারিং হয়, একটা হাইড্রোজেনের ইলেকট্রন, একটা অক্সিজেনের ইলেকট্রন, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড। এবার তাছাড়াও অক্সিজেনের আরও দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। তাহলে দেখো ভালো করে দেখবে, এইটা আর এটা কিন্তু শেয়ার্ড বিটুইন টু অ্যাটমস, শেয়ার্ড বিটুইন টু অ্যাটমস। তাই জন্য এটাকে বলে বন্ড পেয়ার, ঠিক আছে? আর ধরো এটা আর এটা কিন্তু আনশেয়ার্ড পেয়ার। এটা কি? আনশেয়ার্ড পেয়ার, এটা কিন্তু শেয়ার করা হয়নি, আনশেয়ার্ড পেয়ার, ঠিক আছে? এটাকে আমরা বলি লোন পেয়ার। সো লোন পেয়ারকে অনেক সময় আমি পড়ানোর সময় এলপি দিয়ে ডিনোট করব, আর বন্ড পেয়ারকে বিপি দিয়ে ডিনোট করব, ঠিক আছে? মাথা রাখবে। কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে লোন পেয়ার ইজ এ নেসেসারি ক্রাইটেরিয়া, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো। ধরো অ্যামোনিয়া মলিকিউল। সো অ্যামোনিয়া মলিকিউলের কী থাকে? এরকম 3টে বন্ড থাকে, আর এখানে এদের একটা লোন পেয়ার থাকে, ঠিক আছে? যার লোন পেয়ার থাকে সে লোন পেয়ারটাকে ডোনেট করে, তো আমরা তাদের বলি লোন পেয়ার ডোনার। আমরা কি বলি? লোন পেয়ার ডোনার, ঠিক আছে? এলপি ডোনার। প্লাস ধরো H প্লাস, এবার এটা কি? দিস ইজ অ্যান ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ঠিক আছে? এটাকে আমরা বলি লোন পেয়ার অ্যাকসেপ্টার। এবার H প্লাস কী চাইবে? H প্লাস চাইবে তার সবথেকে কাছের নোবেল গ্যাস কনফিগারেশন, মানে হিলিয়ামে রিচ করতে চাইবে। এবার হিলিয়ামের লাস্ট অরবিটে 2 পিস থাকে, সো এই H প্লাসের কাজ জাস্ট 2 পিস নিয়ে নেওয়া। 2 পিস দেবে কে? 2 পিস একে দেয় এই অ্যামোনিয়া মলিকিউল। সো অ্যামোনিয়া মলিকিউল কী করে? এই যে 2 পিস আছে, এই 2 পিসকে আমি এখানে কী করে দেখাবো? আচ্ছা দাঁড়াও, এখানে যে হাইড্রোজেনগুলো আছে এরকম করে দেখিয়ে দিলাম, আর এই দুটোকে ওইভাবে অ্যারোটা কোন দিকে যাবে? ডোনার টু অ্যাকসেপ্টার H, এটা পজিটিভ চার্জ।
কিন্তু এই কোঅর্ডিনেট বন্ডিংটা হয়ে যাওয়ার পরে এই চারটে বন্ডের কোনো ডিফারেন্স থাকবে না। এটা হয়ে যাওয়ার পরে হতে পারে তৈরি হওয়ার সময় একজনই কন্ট্রিবিউট করেছিল, কিন্তু হয়ে যাওয়ার পরে চারটে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডস আর ইকুইভ্যালেন্ট। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়াচ্ছে, দেখো, আফটার ফরমেশন বন্ড প্রপার্টিজ, বন্ড প্রপার্টিজ বলতে বন্ড লেন্থ, বন্ড এনার্জি, এগুলো বন্ড ভাঙতে কতটা এনার্জি লাগছে, বন্ডের লেন্থ কতটা, এগুলো বন্ড প্রপার্টিজ রিমেন সেম অ্যাজ কোভ্যালেন্ট বন্ড। কোনো ডিফারেন্স থাকবে না, ঠিক আছে, একই জিনিস থাকবে। ক্লিয়ার? একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার হচ্ছে এটা। আমরা পড়ে থাকতে পারি কোঅর্ডিনেট বন্ড আলাদা, কিন্তু কোঅর্ডিনেট বন্ড ফর্ম করার সময় হতে পারে আলাদাভাবে ফর্ম হচ্ছে। কোভ্যালেন্ট বন্ডে মিউচুয়াল শেয়ারিং হয়, আমি একটা দেবো, তুমি একটা দেবে। কোঅর্ডিনেট বন্ডে আমি একা টিফিন আনবো, আমিও খাবো, তুমিও খাবে, মানে শেয়ার্ড পেয়ার যেটা হচ্ছে, বন্ডটা যেটা ফর্ম হচ্ছে, ঠিক আছে। কোঅর্ডিনেট বন্ডে কি হচ্ছে? ইলেকট্রন পেয়ার is contributed by one atom. ঠিক আছে, ইলেকট্রন পেয়ার ইজ কন্ট্রিবিউটেড বাই ওয়ান অ্যাটম। চলো আর একটা এক্সাম্পল নিই, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল এটা। ধরো আমরা জানি NH3 একটা ইলেকট্রন পেয়ার থাকে। এবার দেখো আমি আর একটা কম্পাউন্ড করছি, এটা হলো BF3। বোরনের লাস্ট অরবিটে কটা থাকে? তুমি বলবে স্যার 2,3, তার মানে 3টে থাকে, তার মানে 5টা দরকার, 5টা দরকার। কিন্তু ওর দেখো এখানে 3টে বন্ড করেছে, তাহলে এখানে কটা হলো? 6টা হলো, তার মানে অক্টেট কিন্তু এখনো ফুলফিল হয়নি। তাহলে এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। BF3 ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, নাহলে অ্যাকসেপ্ট করবে কে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট না হলে অ্যাকসেপ্ট করবে কে? এর কাছে আছে লোন পেয়ার, তাই না? তাহলে এ হলো এখানে লোন পেয়ার ডোনার, আর এ হলো লোন পেয়ার অ্যাকসেপ্টার। তাহলে এরা যখন কাছাকাছি আসবে তখন NH3 কি করবে? তার লোন পেয়ারটা BF3-র সাথে শেয়ার করবে। বুঝতে পেরেছ? NH3 লোন পেয়ারটা BF3-র সাথে শেয়ার করবে। এটাও একটা এক্সাম্পল অফ কোঅর্ডিনেট বন্ড। মাথায় রাখবে যে লোন পেয়ার ডোনার তাকে আমরা বলি লুইস বেস। ঠিক আছে, আর যে লোন পেয়ার অ্যাকসেপ্টার তাকে আমরা বলি লিউইস অ্যাসিড। ক্লিয়ার হয়েছে সবার কাছে? লিউইস বেস, লিউইস অ্যাসিড, অ্যাবসলিউটলি ক্লিয়ার হওয়া উচিত, অ্যাবসলিউটলি ক্লিয়ার হতে হবে। অ্যাসিড মানে ইলেকট্রন অ্যাকসেপ্টার, বেস মানে ইলেকট্রন ডোনার। ক্লিয়ার হতে হবে। কোথায় কাজে লাগবে? অর্গানিক কেমিস্ট্রির কাজে লাগবে, আয়নিক ইকুইলিব্রিয়ামে কাজে লাগবে, কেমিক্যাল বন্ডিংয়ে কাজে লাগবে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কাজে লাগবে। সুপার কনসেপ্ট এটা। অনেক জায়গায় কাজে লাগবে, অনেক কোশ্চেন ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কোঅর্ডিনেট বন্ড করে ফেলেছি। এবার একটা জাস্ট বাকি আমাদের, সেটা হলো মেটালিক বন্ড। চলো দেখো, মেটালিক বন্ডে দুটো জিনিস হয়, একটাকে বলে মেটাল কার্নেল আর একটাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। লেখো, আগে এটা বুঝো, হোয়াট ইজ মেটাল কার্নেল। একটা হলো মেটাল কার্নেল আর একটা হলো ভ্যালেন্স ইলেকট্রন।
এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো আমরা অনেক সময়তেই বলে থাকতাম এগুলোকে বলা হয় ফ্রি অথবা মোবাইল ইলেকট্রন। কেন বলো তো? এরা ঘুরে বেড়ায়, এরা একটা জায়গায় বাউন্ড হয়ে থাকে না, এরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। সো এখানে যে মেটাল কার্নেল, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো সোডিয়াম নিলাম, সোডিয়ামের মধ্যে Na+টা হলো মেটাল কার্নেল। তার মানে কি? তার মানে মেটাল কার্নেলের মধ্যে আছে 11টা প্রোটন প্লাস 10টা ইলেকট্রন। মেটাল কার্নেলে শুধু প্রোটন থাকে না, ইলেকট্রনও থাকে, কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনটা থাকে না। ভ্যালেন্স ইলেকট্রনটা এখানে থাকবে, এখানে একটা ভ্যালেন্স ইলেকট্রন আছে। এই মেটাল কার্নেল আর ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে খুব ডেফিনেটলি একটা খুব সুন্দর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। কি থাকবে? লেখো, ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন, আর এটাকেই বলে মেটালিক বন্ড। ঠিক আছে, এটাকেই বলে মেটালিক বন্ড। সো এই মেটালগুলো যখন থাকে, এই যে কার্নেলগুলো, ঠিক আছে, এই কার্নেলগুলো কি হয় দেখো, এই কার্নেলগুলো অকুপাই পজিশন ইন ক্রিস্টাল ল্যাটিস। এই ল্যাটিস কথাটার মানে, সত্যি কথা বলতে কেমিক্যাল বন্ডিংয়ে এই পার্টটা খুব ভালো হয় যদি সলিড স্টেটটা একটু পড়ে আমরা আসি, বাট আনলাকিলি এই মোমেন্টে তো মেন্স এবং নিটের সিলেবাস থেকে সলিড স্টেট বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট অ্যাডভান্সডের সিলেবাসে এখনও আছে সলিড স্টেট। সো ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, বাট পুরো সলিড স্টেট পড়ে তো তুমি এটা আসতে পারবে না। আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার এই যে অ্যাটমগুলো, সোডিয়াম অ্যাটমগুলো, এরা একটা কিউবের মধ্যে থাকে, এরা বাক্স 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 সাজানো আছে। মানে ধরো আমি একটা এক্সাম্পল নিই, কী দিয়ে নেওয়া যায়, চলো এই ফোনটা দিয়ে নিচ্ছি। এটা ফোন আছে তো, এটা একটা কিউবয়েড। এই কিউবয়েডের প্রতিটা কর্নারে একটা করে অ্যাটম আছে ধরে নাও, বাট এরকম দূরে দূরে নেই, সবাই একে অপরের সাথে লেগে আছে। ঠিক আছে, ধরো তুমি 8টা বল দিয়ে একটা কিউবয়েড বানাতে পারবে, সেটা হলো তোমার একটা ছোট্ট ইউনিট সেল বলে ওটাকে। কিন্তু ওরকম কি একটাই কিউবয়েড থাকবে না, ওটার উপরে আর একটা কিউবয়েড, তার উপরে আর একটা, সাইডে একটা, ওদিকে একটা, সব দিকে একটা বিশাল বড় একটা কিউবয়েড হতে পারে ওরকম। এটাকে বলে ক্রিস্টাল ল্যাটিস। এটাকে কি বলে? ক্রিস্টাল ল্যাটিস বলে। এবং এইখানেই মেটালগুলো থাকে, এই প্রতিটা যে কর্নার পয়েন্টস, বিভিন্ন পয়েন্টস আছে, সাইটস আছে, এগুলো বলে সাইটস, যেখানে মেটাল অ্যাটমগুলো থাকে, ওখানে ওই গোল 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 করে মেটাল অ্যাটমগুলো রয়েছে। আর ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রনগুলো ওই পুরো ওই কিউবের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার ওই যে কার্নেলটা, ওটা তো পজিটিভ চার্জ, ও কী করছে, ওই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করছে, টপার টপ অ্যাট্রাক্ট করছে। ওই অ্যাট্রাকশনটা আছে বলেই, ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে বলেই ওই স্ট্রাকচারটা মেনটেন হচ্ছে। যদি অ্যাট্রাকশনটা না থাকতো ওই স্ট্রাকচারটা ভেঙে যেত। ওখানে একটা ইলেকট্রন আছে, তাই জন্য ওখানে আছে, এখানে আছে কারণ কি এখানে একটা ইলেকট্রন আছে। তো বিভিন্ন জায়গায় ইলেকট্রন ডিস্ট্রিবিউট হয়ে আছে বলে প্রতিটা কার্নেলকে একটা জায়গায় রাখা গেছে। ঠিক আছে, কার্নেল মুভ করছে না, কার্নেল ইজ অলসো বাউন্ড বাই আদার কার্নেলস। ঠিক আছে, কার্নেলের মুভ করার কোনো জায়গা নেই, কার্নেল এক একটা জায়গায় এক একভাবে রয়েছে। মেটালিক বন্ডিং আমরা ডিটেলসে পড়বো, টেনশন নেওয়ার কোনো কথা নেই। সলিড স্টেট আমরা ডিটেলসে পড়বো, ব্যাপারটা একটু মানে হালকা করে অ্যাটলিস্ট বুঝে নাও। বলগুলো কি মেটাল কার্নেল Na+, এইভাবে রয়েছে। এখানেই কেন রয়েছে, এদিকে কেন যেতে পারছে না? হতে পারে এখানে একটা ইলেকট্রন আছে, এটাকে অ্যাট্রাক্ট করে আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এটাকে অ্যাট্রাক্ট করে আছে। সো তাই জন্য এরা পাশাপাশি এইভাবেই রয়েছে, এগুলোকে বলে ল্যাটিস পয়েন্টস। আর এখানে রয়েছে কেন? ডিউ টু দিস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন। সেটা এর ইলেকট্রন হতে হবে এমন কোনো কথা নেই, অন্য একটা Na+-এর ইলেকট্রনও হতে পারে। আর এই ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য মেটালগুলো একটা জায়গায় থাকে, এবং একটা জায়গায় থাকে বলেই মেটালস আর জেনারেলি সলিডস। ঠিক আছে, সো আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট অফ কেমিক্যাল বন্ডিং কমপ্লিট হলো। এরপরে আমরা অ্যাকচুয়াল কেমিক্যাল বন্ডিংয়ে ঢুকবো, মানে নেক্সট লেকচারে যাব। তার আগে ডেফিনেটলি এই যে পুরো আমরা পড়লাম, এটা ভালো করে রিভাইজ করে তবেই আমরা নেক্সট লেকচারে প্রসিড করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।